We have decided to inflict her with only one sentence, that is sentence of death. আমরা দেখতে পাচ্ছি গণসিজদা দিচ্ছে যারা ছাত্র জনতা এখানে রয়েছেন। এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা, এটা আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। বিবাহ বার্ষিকীর দিনে মৃত্যুর ফয়সালা 17 নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হলো আরেকটি বিস্ময়কর পতনের দিনলিপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 53তম বিবাহ বার্ষিকীর দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করল তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড। জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলার রাজসাক্ষী ছিলেন। তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি ক্ষমতা ধরে রাখার জন্য যা করার করবেন। তিনি পুরো পুলিশকে তার পক্ষে নিয়ে গেছেন, সেনাবাহিনীকে তার পক্ষে নিয়ে গেছেন, বিডিআর মানে বিজিবিকে তার পক্ষে নিয়ে গেছেন। দেশের মানুষ যা বলুক, যা করুক, বিরোধী দল যা করুক, কিচ্ছু যায় আসে না, তিনি আমৃত্যু ক্ষমতা থাকবেন। আমাকে মানে আওয়ামী লীগের এরকম খুব সিনিয়র নেতারা বলতেন যে তোমরা লাফালাফি করে লাভ নেই, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন তিনি প্রধানমন্ত্রী, এরপর আওয়ামী লীগে তার সন্তানরা হয় পুতুল অথবা জয় এগিয়ে আসবে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একই সাথে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও রায়, মানে যে 3 জন আসামি ছিল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আপনারা জানেন রায় কি হয়েছে, এবং এটা প্রত্যাশিত ছিল। এটা যে অবাক করা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব এরকম কিছু ছিল না। এখন এই রায়ের তাৎপর্য বিশ্লেষণ করব। সব জল্পনা কল্পনার শেষে অবশেষে ঘটনা ঘটিয়ে দিল ডক্টর ইউনূস। যেই দিনে শেখ হাসিনা বিবাহ হয়েছিল এবং স্বামীর সাথে সংসার জীবন শুরু করেছিল, ঠিক একই দিনে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হলো এই বাংলাদেশে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে। যে আদালত ট্রাইব্যুনালটা শুরু করেছিল শেখ হাসিনা নিজেই, অর্থাৎ নিজের কুয়ায় নিজেই পড়েছে, নিজের জালে নিজেই ফেসেছে শেখ হাসিনা। দর্শক, বিগত 16 বছর দেশে থাকতে কত লুটতারাজ, খুন, ঘুম, রাহাজানি, কত কিছুই করেছে। সবকিছু প্রমাণাদি যখন মিলেছে, তখন আজকে সরাসরি সম্প্রচারিত হয়েছে, গোটা বিশ্ববাসী দেখেছে শেখ হাসিনার এই আদালতের রায় ঘোষণা। দর্শক, শেখ হাসিনা সহ তার মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরফে পাঠা, কালো পাঠা, তারও কিন্তু মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হয়েছে। এবং আব্দুল্লাহ আল মামুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে কিন্তু 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যার কারণে অনেকেই অবশ্য এটাতে ক্ষিপ্ত হয়েছে যে কেন তাকে ছেড়ে দেওয়া হলো, তার কেন ফাঁসির রায় দেওয়া হলো না। কিন্তু তাকে কিন্তু রাজসাক্ষী করা হয়েছিল এবং বলা হয়েছিল তুমি যদি সবকিছু বলে দাও তাহলে তোমাকে খালাস দেওয়া হবে এক সময়। যাই হোক দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, মূলত সেগুলো নিয়ে আজকের ভিডিওটি সাজানো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন। যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে আসি। অবশেষে কালের সাক্ষী হয়ে থাকলো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যে জুলাই অভ্যুত্থানে 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেছিল কসাই শেখ হাসিনা, অবশেষে তার ফাঁসির রায় হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। দর্শক, আজ বাংলাদেশে উৎসব চলছে মানুষের মধ্যে। যে ব্যক্তিটি এতদিন ধরে ক্ষমতাকে অবৈধভাবে ধরে রাখার জন্য বিরোধী মতকে দমন করেছেন, নিরীহ মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন, ক্রস ফায়ারে মেরেছেন, সে মানুষটি অবশেষে ফাঁসির কাস্টে ঝুলতে যাচ্ছেন। এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে বলেন? দর্শক, আমরা কিঞ্চিত দেখে আসি আদালত আজকে কি বলেছে তার একটু পর্যবেক্ষণ। তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময় মোট 5টি অভিযোগ গঠন করা হয়েছিল। আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই 5টি চার্জকে 2টি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে 3টি করে কাউন্ট দিয়ে 6টি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেওয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে।
দর্শক, আমরা আন্তর্জাতিক আদালতের যিনি চিফ প্রসিকিউটর তার বক্তব্যটা শুনলাম, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। পুরো বিষয়টা তুলে ধরলাম। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। শেখ হাসিনার তার প্রেসিডিয়াম বৈঠকে বা 14 দলের বৈঠকে প্রায় একটি কথা বলতেন, যেটা আওয়ামী লীগের খুব সিনিয়র নেতারা বলতেন। তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি ক্ষমতা ধরে রাখার জন্য যা করার করবেন। তিনি পুরো পুলিশকে তার পক্ষে নিয়ে গেছেন, সেনাবাহিনীকে তার পক্ষে নিয়ে গেছেন, বিডিআর মানে বিজিবিকে তার পক্ষে নিয়ে গেছেন। দেশের মানুষ যা বলুক, যা করুক, বিরোধী দল যা করুক, কিচ্ছু যায় আসে না, তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন। আমাকে মানে আওয়ামী লীগের এরকম খুব সিনিয়র নেতারা বলতেন যে তোমরা লাফালাফি করে লাভ নেই, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন তিনি প্রধানমন্ত্রী, এরপর আওয়ামী লীগে তার সন্তানটা হয় পুতুল অথবা জয় এগিয়ে আসবে। এবং বিএনপি একটা সময় হাল ছেড়ে দিয়েছে, জাস্ট রুটিন ওয়ার্কে আন্দোলন করতো। বিএনপি বুঝতে পেরেছে মানে আগামী 50-60 বছরে আওয়ামী লীগকে আর সরানো যাবে না, যে জন্য বিএনপি আর কোনো বড় রকম আন্দোলন করতো না। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। যারা আল্লাহকে অবিশ্বাস করেন তাদেরকে এই ভিডিও দেখতে বলবো না, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে তাদেরকে বলবো। আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। আল্লাহ মজলুমদের আর্তনাদ শোনেন, প্রার্থনা শোনেন। তার সবচেয়ে বড় প্রমাণ হলো 24শে জুলাই। আমি যেদিন হাসিনার পতন হয়, আমি সেজদায় পরে কেঁদেছি, আমার বাবা মা কেঁদেছে, আমার স্ত্রী কেঁদেছে, আমার সন্তানরা ছোট, তারপরে তারা আমাদের অনুভূতি দেখে তারাও আনন্দে কেঁদেছে। কারণ এই দেশটার মধ্যে মানে আমরা তো এক হিসেবে মানে পালিয়েছিলাম দেশ ছেড়ে, আত্মগোপনে থাকা, ফেরারি জীবন, মানে কি একটা জীবন গত 15-16 বছর কল্পনা করা যায় না। জুলাইতে যে পরিবারগুলোর উপরে হত্যাযজ্ঞ চলেছে, যে বাবা মায়ের একটা মাত্র পুত্র জাস্ট প্রতিবাদে রাস্তায় নেমেছে, গুলি খেয়ে মারা গেছে, মুগ্ধ, আবু সাইদ, আমাদের আরো যারা, ওয়াসিম, কত রকম আমাদের যে ছাত্র জনতা, কতগুলো মায়ের বুক খালি হয়েছে, কতগুলো পরিবার এতিম হয়েছে, সন্তান এতিম হয়েছে। ভাবতে পারেন হাসিনা মনে করেছিল হত্যা করে টিকে যাবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। একজনকে গুলি করলে আরেকজন দাঁড়িয়ে যেত। শুনেছেন তো হাসিনার এই ঘটনা বাংলাদেশকে কয়েকটা বিষয় শিখিয়েছে, খুব মন দিয়ে শুনবেন। হাসিনা তিনি 16টা বছর বা 15টা বছর টিকেছিলেন। তিনি ভেবেছিলেন গুম, ক্রসফায়ার, খুন অথবা রাস্তায় নামলে পুলিশ পেটাবে, তারপর আন্দোলনের দিন আগের দিন বাসায় গিয়ে নেতাদের গ্রেফতার করবে, সব ঠান্ডা। 15টা বছর তাই ছিল। বিএনপি জামাতের উপর যত রকম নিপীড়ন সব চালিয়েছে, আর একটা দলকে টাকা দিয়ে কিনে ফেলেছে। দেখলে মনে হয়েছে তারা অনেক বড় নেতা, তারা অনেক ফাইট করছে। এরা সব ছিল আওয়ামী লীগের পেইড দালাল। এখনো বিএনপির মধ্যে তারা আছে, বড় বড় পদে আছে, আমরা জানি তাদের নাম। তো বিষয়টা হলো শেখ হাসিনার এই পরিকল্পনা অনুযায়ী এমনভাবে দেশ চলছিল যে শেখ হাসিনা মানুষকে মারতে দ্বিধা করতো না। এই যে আমাদের সেনা অফিসার যারা গুম করে, তারেক সিদ্দিকী, তারপর আরো যারা আছেন, 7-8জন করে মানুষ মেরে ফেলছে। একজন দেখছে তাকে মেরে ফেলছে। মানুষের জীবনের কোনো মূল্য ছিল না হাসিনার আমলে। ধরেন একজনকে গুম করতে নিয়ে গেছে, আমি ঢাকা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আল মুকাদ্দেসের কথা বলি, এই ছেলেটাকে টার্গেট করছে। তো এই ছেলেটা যাচ্ছিল তার আরেক বন্ধু অলিউল্লাহকে নিয়ে, একসাথে তারা ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। তো মুকাদ্দেসকে নিতে গেলে কি করতে হবে, অলিউল্লাহকে নিতে হবে। দুজনকে একসাথে ভ্যানিশ করে দিয়েছে। ইলিয়াস মোল্লা তার সাথে তার ড্রাইভারকেও ভ্যানিশ করে দিয়েছে। নারায়ণগঞ্জের 7 মার্ডার যেটা বলে, অনেকে বলে 9 জন, কেউ বলে 7 জন, একজনকে টার্গেট করছে, কিন্তু যে বাকিরা সাক্ষী ছিল দেখছে, তাদেরকেও মেরে ফেলছে। মানুষের জীবনের মূল্য যে কত কম ছিল শেখ হাসিনার আমলে আমরা দেখেছি। কেউ প্রতিবাদ করেছে, কেউ ফেসবুকে লিখেছে, গুলি করে মেরে দিয়েছে। পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব কাউকে টার্গেট করছে, কারো ব্যক্তিগত আক্রোশ ছিল, তাকে বিএনপি জামাত বানিয়ে মেরে ফেলছে। এই আইন শৃঙ্খলা বাহিনী কারো কাছ থেকে টাকা চেয়েছে, টাকা দেয়নি, তুলে নিয়ে মেরে ফেলছে। বউকে রেপ করেছে, সন্তানকে মেরে ফেলছে। লক্ষ্মীপুরের ডাক্তার তাকে ছাদ থেকে লাঠিতে নিচে ফেলে মেরে ফেলছে। এই যে 15টা বছরে আইএমএর জাহিলিয়াত আমরা দেখলাম শেখ হাসিনার আমলে, দুঃখজনক হলে সত্য, আওয়ামী লীগের বিবেক বর্জিত গর্ধব কতগুলো মূর্খ, কতগুলো বেঈমান লোক হাসিনার জন্য এখন রাজপথে নামছে। এরা একবার চিন্তা করছে না যে হাসিনা কি করে গেছে। আজকে দেখেন হাসিনার বিরুদ্ধে আদালতে রায় হয়েছে, মৃত্যুদণ্ডের নির্দেশ হয়েছে। এই হাসিনা কি কল্পনা করেছে কখনো তার বিরুদ্ধে রায় হবে? যিনি নিজেই আদালতের রায় লিখে দিতেন, কাদের মোল্লার ফাঁসি হবে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হবে, কামরুজ্জামানের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, এই নির্দেশটা কে দিতেন? শেখ হাসিনা নিজে দিতেন। কিসের বিচার? কোনো বিচার ছিল না আন্তর্জাতিক আদালতে, ট্রাইব্যুনালে, সব ফেক খেলা ছিল। আমরা স্কাইপ কেলেঙ্কারি দেখছি না, আমার দেশে লিক করে দিল, যে কারণে মাহমুদুর রহমান গ্রেপ্তার হলেন। হাসিনার এই প্রহসনের বিচার শেষে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়ে দিল। কিন্তু হাসিনা বুঝিনি তার দিন এরকম আসতে পারে। তিনি বেঁচে গেছেন, ভারতে চলে গেছেন, আসলেই তাই না, তিনি এই দেশে আর ফিরতে পারবেন না। তার আওয়ামী লীগের রাজনীতি শেষ এবং হাসিনা পরিবারের রাজনীতি শেষ। কোনোদিন যদি আওয়ামী লীগ আবার দাঁড়ায়, সেটা মুসলিম লীগের মতো কোনো একটা দল হবে। লিখে রাখেন, বাংলাদেশে রাজনীতির যে উত্থান, মানে আওয়ামী লীগের মৃত্যুর মধ্য দিয়ে যে রাজনীতির উত্থানটা হয়েছে, সেটা হলো এখন জামাত। বিএনপি 1 নম্বরে থাকবে, দ্বিতীয়ত জামাত। এবং আন্তর্জাতিক আদালতের যে ট্রাইব্যুনাল রায়টি দিয়েছে, এই রায়ের পেছনে কারা রয়েছেন? অধিকাংশ জামাতের লোক। প্রসিকিউশনে কে ছিলেন? যিনি শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের আসামি পক্ষের হয়ে লড়াই করেছিলেন, তাজুল ইসলাম, তিনি ছিলেন চিফ প্রসিকিউটর। ভারত থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়েছে, আজকে হুমকি দেওয়া হচ্ছে, বিগত সময় তাকে প্রাণনাশের হুমকি একাধিকবার দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন আমাদের আদালতের বিচারকদের হুমকি দেওয়া হয়েছে, থামেনি কেউ আপোষ করেনি। যাদের বুকে সাহস থাকে তারা দেশকে পাল্টে দিতে পারে। আমরা সেলুট দেই
তাজুল ইসলাম ভাইকে, আপনি যেই পক্ষেরই সমর্থন করেন, আপনি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছেন। এই তাজুল ইসলামকে নিয়ে আসিফ নজরুল বলেছিলেন যে যখন আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাচ্ছিলাম, চিফ প্রসিকিউটর কাকে বানাবো, অনেককে অফার করেছি, অর্থাৎ তিনি বিএনপি অনেক আইনজীবীকেও ইঙ্গিত করে বলেছেন, কেউ রাজি হয়নি। শেষ পর্যন্ত তিনি চিন্তা করছেন এমন একজন ব্যক্তিকে চিফ প্রসিকিউটর বানাতে হবে যিনি অর্থের কাছে বিক্রি হবে না, কারণ এই পদটাতে হাজার না লক্ষ কোটি টাকা দিয়ে তাকে কেনার চেষ্টা করবে, অ্যাটলিস্ট বাঁচার জন্য, কারণ আওয়ামী লীগের কাছে হিউজ টাকা আছে। পুরো 16 বছর যে লুটপাট করেছে কত লক্ষ কোটি টাকা, এগুলো তো আওয়ামী লীগের কাছে আছে। তো এমন ব্যক্তিকে এখানে দিতে হবে, এটা আসিফ নজরুল বলেছেন, যিনি অর্থের কাছে বিক্রি হবেন না, পাহাড় সমান টাকা দিলেও তিনি বিক্রি হবেন না, তিনি দেশ এবং জাতির কাছে দায়বদ্ধ থাকবেন, ইমানদার হিসেবে তিনি নিজেকে প্রমাণ করবেন। সেই প্রমাণটি করেছিলেন তাজুল ইসলাম। এটা আমি জানি না এটা অন্য কোনো ব্যক্তি হলে কি করতেন। আমরা দেখছি না 16 বছর আওয়ামী লীগ নির্যাতন করার পর ক্যান্টনমেন্টে 650 জন আসামি পালিয়েছিলেন। সারা বাংলাদেশে আওয়ামী লীগের সেই সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সেই দোসররা, ফ্যাসিস্টরা যারা 16 বছর নির্যাতন করেছেন, সবাই পালিয়ে গেছেন একে একে। প্রত্যেককে কয়েকটি রাজনৈতিক দল, মানে বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের নাম আসছে, তারা টাকার বিনিময়ে সব কাঁটাতার দিয়ে ভারত পার করে দিয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সীমান্তের বিজিবি তাদেরকে টাকা দিয়েছে, তারা পার করে দিয়েছে। ক্যান্টনমেন্ট থেকে যারা বেরিয়ে গেছে সেখানেও নাকি বড় অঙ্কের লেনদেন হয়েছে। এই লেনদেন কি সেনাবাহিনী করছে নাকি আমাদের রাজনৈতিক দলের লোকেরা করছে, এটা আর বলা লাগবে না, আপনারা বুঝে গেছেন। শুধু টাকার বিনিময়ে আওয়ামী লীগের খুনিগুলোকে পার করে দিয়েছে। বুঝতে পারছেন আপনারা, যারা 16টা বছর মেরেছে, কতটা লুভি আমাদের দেশের রাজনীতিবিদরা, কতটা লুভি আমাদের দেশের প্রশাসনের লোকরা, এত কারাপ্টেড লোক দিয়ে আমাদের এই রাষ্ট্রটাকে কিভাবে চালাবেন। কিন্তু দেখেন, প্রসিকিউশন বিক্রি হয়নি, কোনো হুমকিতে মাথা নত করেনি। ভারত থেকে হুমকি আসার পর মাথা উঁচু করে আজকে শেখ হাসিনা রায় দিয়েছে। আমি রায়ের পুরো ব্যাখ্যায় গেলাম না, সবাই জানে, আমি একটু পেছনের খবরে আসছি এই কারণে। প্রিয় দর্শক, সবকিছু মিলে আওয়ামী লীগের রাজনীতি এখান থেকে স্টপ। ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চিঠি দেওয়া হয়েছে ভারতকে। ভারত দেবে কি দেবে না এটা ভারতের বিষয়। এবং শেখ হাসিনার 585 বা 83টি মামলা তার বিরুদ্ধে হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনালে আছে 27টি মামলা। আজকে যে রায় হয়েছে 5টি মামলার, আর অনেক মামলা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আসছে দিনগুলোতে এই মামলাগুলোর একটার পর একটা রায় আসবে এবং এতে করে আওয়ামী লীগের রাজনীতি আমরা ধরে নিতে পারি দি এন্ড। এখন বলবেন যে না, আওয়ামী লীগের মতো দল শেষ হবে না, 21 বছর পর আওয়ামী লীগ ফিরে এসছে। 21 বছর পর শেখ মুজিব ফিরে আসেনি, শেখ হাসিনা ফিরে এসছে কারো ভুলে। কিন্তু এবার সেই ভুলটি করবে না, কারণ এবার কোনো রাজনৈতিক দল শেখ হাসিনার পতন ঘটায়নি, ঘটিয়েছে এই দেশের ছাত্র জনতা। তারা রাজনৈতিক দলেরও না, রাজনৈতিক দলের ব্যানারেরও না। এবং যে জনতা বুঝে গেছে, যে জনতা আন্দোলন করতে শিখে গেছে, গত 16 বছর 15 বছর বিরোধী দল হাসিনার একটা পশম পাকা করতে পারেনি। আর যারা করেছে এই দেশের একদম আম জনতা। সো আগামী দিন যারা ক্ষমতায় বসবেন, তারা আওয়ামী লীগের বাকি মামলাগুলো পরিচালনা করতে হবে। যদি না করেন, তাদের পরিণতি একই রকম হবে, হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে বঙ্গোপসাগরে, কারণ ভারত তাদের অ্যাকসেপ্ট করবে না। তো সবকিছু মিলে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে। কিরকম? হাসিনার এই রায়ের পর যে অবস্থাটি তৈরি হবে, এর পুরো ক্রেডিটটা চলে গেছে জামাতের ঘাড়ে। কারণ সাম্প্রতিক সময় আমরা দেখছি যে এটা নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। রায় নিয়ে খুব দায়সারা পোস্ট ফেসবুকে দেখছি, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ট্রাইব্যুনাল থেকে আমরা একটি সঠিক রায় প্রত্যাশা করি। মানে তার বক্তব্যটা এরকম যে এই ট্রাইব্যুনাল হয়তো ভুয়া রায় দিতে পারে, আমরা এটা আশা করি না, আমরা ন্যায় বিচার আশা করি। এতদিন পরে এই বক্তব্যটার উদ্দেশ্য কি? তো সবকিছু মিলে যেমন গণভোট বিএনপি চাইছে না, তেমনি এই বিচারটা বিএনপি চাইছে কিনা একটু অস্পষ্ট রয়ে গেছে। বিএনপির সাধারণ কর্মীরা চাইছে, কিন্তু নীতি নির্ধারকরা যারা এতদিন হাসিনার সাথে লিয়াজো করেছিলেন, কামিয়েছেন, তারা হয়তো চাচ্ছেন না। কিন্তু মানে স্বাভাবিকভাবে বিএনপির অনেকেই চাইছেন, অনেক না সবাই চাইছেন, কিন্তু যারা স্বার্থে তারা চাইছেন না। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন জামাতের উত্থানটা কি পেলেন? ইতিমধ্যে আমরা যতগুলো জায়গাতে জরিপ চালিয়েছি, জনকণ্ঠ, সমকাল, প্রথম আলো, যুগান্তর, এগুলো সবই তো আওয়ামী লীগের পত্রিকা। তারপর টেলিভিশনের যে পেজ, মাল্টিমিডিয়ার যে পেজ, ওয়েবসাইট, প্রত্যেকটি জায়গায়, যমুনা, সময়, 24 আদার্স যে টেলিভিশনগুলো আছে, তাদের যে পেজগুলো দেখবেন জরিপ পরিচালনা করছে তারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়। 15 থেকে 20% না ভোট, 80-র উপরে হ্যাঁ ভোট। মানে বিএনপির পক্ষে যায় এমন বিষয়ের জরিপগুলো সব 20-এর নিচে। তার মানে পারসেপশন কি বলছে আগামী নির্বাচনের? তার মানে রাজনীতিতে বিএনপি পর জামাতের একটা উত্থান ঘটতে যাচ্ছে, এবং আগামী দিনে জামাত যেভাবে ব্যাটিং করছে ইসলামী দলগুলোকে নিয়ে, ভোটের মাঠে জামাত বড় রকম একটা কিছু ঘটাতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একই সাথে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও রায়, মানে যে 3 জন আসামি ছিল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আপনারা জানেন রায় কি হয়েছে, এবং এটা প্রত্যাশিত ছিল। এটা যে অবাক করা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব এরকম কিছু ছিল না। এখন এই রায়ের তাৎপর্য বিশ্লেষণ করবো। দর্শক, এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন অধ্যায় প্রবেশ করলো, এবং আপনারা যে পরিভাষাটা আমাদের মাধ্যমে প্রায় শুনেন, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ কি? নতুন বাংলাদেশ এই যে শেখ হাসিনা ফাঁসি রায় হয়েছে, এবং এটা প্রসিডিউর কিন্তু এখানেই শেষ। যেমন জামাত নেতাদের ফাঁসির ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে ট্রাইব্যুনালের রায়, তারপরে আপিল, সেই আপিলের ডিভিশনে আবার কয়েক বছর ঘোরা, তারপরে আবার রিভিউ আবেদন। এখানে এরকম কিছু না।
মানে শেখ হাসিনাকে যদি ভারত থেকে ধরে আনা যায় বা আসাদুজ্জামান খান কামালকে, তাহলে তাদের সাথে সাথে ফাঁসি দেওয়া যায়। পলাতক আসামিরা আপিল করতে পারে না। আপিল করতে হলে কোর্টে সারেন্ডার করতে হয় আগে। কারণ চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি রাজশাহী ছিলেন, যে 5 বছর জেল হয়েছে, তিনি চাইলে আপিল করতে পারবেন। যদি আপিল করে তেমন কোনো লাভ নেই, বরং তিনি মৃত্যুদণ্ড থেকে বেঁচেছেন এবং লঘুদণ্ড হয়েছে 5 বছর। তার মধ্যে তো অলরেডি 1 বছর হয়ে গেছে বা 1 বছর বেশি হয়ে গেছে। আর কিছুদিন পরেই তিনি চাইলে 4 বছর তো দেখতে দেখতে কেটে যাবে। তার রাজসাক্ষী দিয়ে তিনি নিজের অনেক উপকার করেছেন। শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে, এটাই নতুন বাংলাদেশ। চারদিকে খুশির বন্যা, মানুষ এটা উদযাপন করছে, সেলিব্রেট করছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হলো। আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না। শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগ না। শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ যেটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশে ছাত্রলীগ নামের কিন্তু বেশ কয়েকটা দল আছে, যেমন জাসদ ছাত্রলীগ, আরো ছাত্রলীগ আছে, মুসলিম লীগের ছাত্রলীগ। তো ওগুলোর কোনো নামগন্ধ আছে? তো শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ ওই টাইপের জাসদের মতো বড় দল না, ন্যাব ভাসানী টাইপের একটা দল আপনি বলতে পারেন। অতএব আওয়ামী লীগের রাজনৈতিক কবর এই রায়ের মাধ্যমে রচিত হলো। এবং এ থেকে শেখ হাসিনার কোনো ক্ষতি হলো? হ্যাঁ, মারাত্মক ক্ষতি হয়েছে। শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেখেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সজীব ওয়াজেদ জয় বলেছে তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় তাকে রেখেছে। হ্যাঁ রেখেছে, ইটস ট্রু। কিন্তু এতদিন রেখেছে, কিন্তু এখন শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এবং সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সারা পৃথিবীর চোখের সামনে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে একদম ন্যায় বিচার। জাতিসংঘের ফাইন্ডিংস যে রায়ের অন্যতম ভিত্তি, আন্তর্জাতিক গ্রহণযোগ্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন যে রায়ের ভিত্তি, এবং চাক্ষুষ সাক্ষী, ডিজিটাল সাক্ষী, চোখের সামনে ঘটনা। এটা পুরনো কোনো আর্কাইভ ঘেটে অথবা পুরনো কোনো ঘটনা না, একদম ইনস্ট্যান্ট। মানে এই রায় সম্পর্কে এটা কোনো ইখতিলাফ নেই, কোনো প্রশ্ন করার কোনো সুযোগই ছিল না। কারণ সারা পৃথিবীর চোখের সামনে হাসিনা ঘটনা ঘটেছে, হাসিনা গণহত্যা চালিয়েছেন। তো এর যে মৃত্যুদণ্ড হবে, ইটস ভেরি সিম্পল। এটা নিয়ে লিগাল আলোচনা কিছু নেই। যেমন কাদের মোল্লা কামরুজ্জামান, মাওলানা মতিউর রহমান নিজামী, এদের রায় নিয়ে আমরা লিগাল আলোচনা করতাম যে এই পয়েন্ট এইটা, 8 কিলোমিটার দূর থেকে দেখেছে অমুক তমুক, যিনি সাক্ষী দিয়েছেন তার বয়স কত ছিল, নানান প্রশ্ন ছিল। কিন্তু শেখ হাসিনার মামলা ক্ষেত্রে এগুলো কিছুই না, আমাদের চোখের সামনে ঘটেছে। এটা তো একদম ওপেন চাক্ষুষ গণহত্যা। আমরা ভিকটিম পরিবারগুলো আছে, তাদের কবর তাজা, এখন পর্যন্ত কবরের মাটির শুকায় নেই, এরকম একটা অবস্থা। তো এই জায়গায় শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে গ্রহণযোগ্য বিচারিক প্রক্রিয়া। এখন ভারত চাইলেও আগের মতো তাকে সুযোগ সুবিধা দিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশেরও একটা ডিপ্লোমেসি আছে। এক্ষেত্রে ইউনূস সরকার এখন জোরালোভাবে শেখ হাসিনাকে দাবি করতে পারবে, রায় হয়ে গেছে, এখন দেন। আপনি এখন কি বলবেন? বাংলাদেশের আদালত, বাংলাদেশের সিস্টেমের প্রতি শ্রদ্ধা দেখাতে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বাধ্য। এতদিন ভারত এই ট্রাইব্যুনালের রেফারেন্স দিয়ে নানান স্টেটমেন্ট দিয়েছে, এখন ওই ট্রাইব্যুনালের রেফারেন্স অনুযায়ী হাসিনাকে ফেরত দেন। এবং যেখানে জাতিসংঘ এনগেজড, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে ভারতকে কঠিন চাপে রাখতে পারবে বাংলাদেশ। এখন শেখ হাসিনাকে নিয়ে ভারত এত চাপ সহ্য করবে কিনা, দ্যাট ইজ কোয়েশ্চেন। না শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে যাওয়ার সুযোগ করে দিবে, না বাংলাদেশের হাতে তুলে দিবে, এটা বলা যায় না। রায়ের আগে শেখ হাসিনাকে ভারতে রাখা আর রায়ের পরে শেখ হাসিনাকে ভারতে রাখা এক নয়, যেহেতু এখানে আর কোনো প্রক্রিয়া বাকি নেই এবং আপিল করতে হলে তাকে সারেন্ডার করতে হবে। এই জায়গায় ভারত একটা মাইন্ডকে চিপে পড়েছে, কঠিন পরিস্থিতি পড়েছে। তো এতে শেখ হাসিনার দেখবেন যে এখন ঘুম হয় না যে ভারত কি করবে। ভারত একটা দেশ, তাদের জাতীয় স্বার্থ আছে, বাংলাদেশের সাথে একটা সুন্দর স্থিতিশীল সম্পর্কের সাথে ভারতের রুটি রুজির অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে ভারতের অনেকে না খেয়ে মরে যায়, তাদের হোটেল ব্যবসা, চিকিৎসা ব্যবসা, অনেক কিছুই চলে না, তাদের অনেক উৎপাদিত পণ্য বাংলাদেশ ছাড়া বেচতে পারে না। তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বেশি জরুরি। এখন শেখ হাসিনার জন্য কি এটা আটকে থাকবে নাকি? বাংলাদেশ সরকার এখন জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে, আনুষ্ঠানিকভাবে চিঠি দিবে, জাতিসংঘের কাছে বলবে, নানান জায়গায় যাবে। এতে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে যাবে, শেখ হাসিনা মানসিকভাবে ভেঙে পড়বেন ডেফিনেটলি। এটা ইউরোপ, আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্র না যে নিরাপদে আছেন, মৃত্যুদণ্ডকে তারা সমর্থন করে না, তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এক্সট্রাডিট করবে না, এটা ইউরোপ আমেরিকার হিসাব আলাদা ছিল। কিন্তু দিস ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্ডিয়া। তো ইন্ডিয়া এখানে আবার বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির বাধ্যবাধকতা রয়েছে। সেই চুক্তি অনুযায়ী সাজা রায় হওয়ার পর শেখ হাসিনাকে ফেরত আনার একটা গ্রাউন্ড তৈরি হবে, দ্যাট ইজ ভেরি এক্সপেক্টেড। আসাদুজ্জামান খান কামালকেও বা কি করবে? শেখ হাসিনাকে রাখলো, কামালকে। অতএব এটা একটা খুশির খবর, শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হতে পারে। ঐতিহাসিক রায়, নতুন বাংলাদেশ, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার সম্ভাবনা তৈরি হয়েছে। মিনিমাম আসাদুজ্জামান খান কামাল। এখন ভারত যদি মিনিমাম বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, আন্তর্জাতিক চাপ বা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে বেকায়দায় পড়া, মাইনকে চিপায় পড়া, মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয়দাতা দেশ, মানবতা বিরোধী অপরাধের পৃষ্ঠপোষক দেশ, এই খেতাব থেকে যদি ভারত বাঁচতে চায়। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই আবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।